দর্শক, ডিসিশন 2016 এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে, এবং এই প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন 8ই নভেম্বর, এই নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রচার করা হবে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আজকে আছেন বিশিষ্ট, আমি বলবো আমাদের কমিউনিটির অন্যতম বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক এবং পর্যালোচক ডক্টর মাসুদুর রহমান। আর আমাদের সাথে ফোনে যোগ দেবেন ফ্লোরিডা থেকে ডাক্তার জুনায়েদ আক্তার, যিনি পাম বিচ কাউন্টি ভোটার রেজিস্ট্রেশন, ডেমোক্রেটিক পার্টি ভোটার রেজিস্ট্রেশনের উনি চেয়ারম্যান। জুনায়েদ সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যোগ দিয়েছেন আমাদের সাথে। মাসুদ ভাই, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টাইম টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার পক্ষ থেকে ধন্যবাদ টাইম টিভিকে এবং শ্রোতা দর্শক সবাইকে। আমি একটু কারেকশন, পেশাতে ইঞ্জিনিয়ার, ডাক্তার নই, ডাক্তারও মাসুদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আগে বলেছি আমি যে আমরা আলোচনা করব আজকে নিউ ইয়র্ক টাইমসের বেশ কয়েকটি রিপোর্ট নিয়ে আলোচনা করব। যদিও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসে বয়কট করেছেন, বাট তারপর নিউ ইয়র্ক টাইমস যে আপনার গ্লোবাল নিউজ পেপার, যেটাকে অনেকে রেফারেন্স হিসেবে ইউজ করে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট, যার কারণে আমরা নিউ ইয়র্ক টাইমসের কয়েকটি রিপোর্ট নিয়ে আলোচনা করব। তার আগে আজকের যে ব্রেকিং নিউজ হচ্ছে সেটা হচ্ছে যে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী গভর্নর মাইক পেন্সে তার প্লেন পিছলে গেছে লাগোরি এয়ারপোর্টে, বাট তার কোনো শারীরিক কোনো অসুবিধা হয় নাই, তিনি অক্ষত আছেন। এইটা কিছুক্ষণ আগের ঘটনা, 15-20 মিনিট বা আধা ঘন্টা আগের ঘটনা। নিউ ইয়র্ক টাইমসের আজকের যে রিপোর্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট রিপোর্টটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার যারা, তারা হুমকি দিয়েছেন যে যদি ইলেকশনের রেজাল্ট তাদের পক্ষে না যায় তাহলে তারা বিপ্লবের ডাক দেবেন। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট হচ্ছে সাম ট্রাম্প ভোটার্স ওয়ার্নস অফ রেগুলেশন ইফ ক্লিন্টন উইন্স। যে ক্লিন্টন উইন করলে তারা মার্চ করে হোয়াইট হাউসে যাবেন এবং সেখানে তারা রায়টের সূচনা করতে পারেন। আরেকটা রিপোর্ট আছে, ট্রাম্প অ্যালাইজ আর অলসো ফেনিং দি ফ্লেমস অফ রিভোল্ট এগেনস্ট সাম জিওপি লিডার্স। যে জিওপি লিডার্স যারা ট্রাম্পকে সাপোর্ট করছেন না, তাদের বিরুদ্ধে তারা বিদ্রোহের ডাক দিতে পারেন। আর আরেকটা রিপোর্ট হচ্ছে যে পেনসিলভেনিয়া হচ্ছে ওয়ান অফ দি সুইং স্টেট, যেটাকে সবাই অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ স্টেট মনে করেন। সেই স্টেটের 7 পয়েন্টে হিলারি ক্লিন্টন এগিয়ে আছেন। সর্বশেষ যে পুল, সেই পুলের মধ্যে দেখা যাচ্ছে অ্যাবান্ডনিং ট্রাম্প অ্যান্ড ফর সাম ওমেন্স দি জিওপি 2, এটাও একটা রিপোর্ট আছে। তো আমরা প্রথমে আলোচনা করব যে যুক্তরাষ্ট্রের পলিটিক্সে এটা অত্যন্ত একটা ব্যতিক্রমী, এবং আমি বলবো যে এর আগে আমরা এইরকম কোনো ঘটনা দেখি নাই যে নির্বাচনের আগে ঘোষণা দেওয়া হচ্ছে যে নির্বাচনে যদি আমি উইন করি তাহলে এই নির্বাচন আমি মানবো, আর নির্বাচনে যদি আমি পরাজিত হই তাহলে মানবো না। এটা হলো ট্রাম্প সাহেব বলেছেন। আর আজকে যেটা আলোচনা হচ্ছে সব জায়গায়, যে ওনারা যদি হিলারি ক্লিন্টন যদি উইন করেন তাহলে তারা বিপ্লবের ডাক দিবেন এবং ওয়াশিংটনে তারা গিয়ে হোয়াইট হাউসে রায়টের বা সংঘর্ষের সূচনা হতে পারে সেখানে। এই বিষয়ে ডক্টর মাসুদুর রহমান, আপনি কি বলবেন? অনেক ছোটবেলায় আমাদের দেশের গ্রামে একটা কথা শুনতাম, যে অযৌক্তিক কোনো ব্যক্তি যখন আলাপ করে তখন সে বলে যে কোনো আলাপে আমি আগ্রহী, কিন্তু তাল গাছটা আমার। তো এখানে ডোনাল্ড ট্রাম্পের ব্যবহার, জুনায়েদ ভাই যে বললেন অভূতপূর্ব আসলে আমেরিকার জানা ইতিহাসে, আমাদের মডার্ন হিস্ট্রিতে আমরা যতদিন জানি ততদিন কখনো কোনো পদপ্রার্থী এভাবে কথা বলেন নাই। এই প্রথম কনজারভেটিভ পার্টির একজন নমিনি সমস্ত কথাবার্তায়, বেশিরভাগ কথাবার্তায় কনজারভেটিভদের লাইনের বাইরে বলছেন, এবং যেগুলো বলছেন সেগুলো একটু ভয়েরও ব্যাপার। যেমন ধরেন, এটা গণতন্ত্রের জন্য বিরাট বড় হুমকি। এটা বহির্বিশ্বে একটা সন্দেহও নিয়ে আসতে পারে যে হয়তো আমেরিকাতে ইলেকশনগুলা ঠিক মতো হচ্ছে না। এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। সারা পৃথিবী আমেরিকার প্রচলিত যে ডেমোক্রেসি, এটাকে মোটামুটি এখন পর্যন্ত সবাই রেসপেক্ট করে,
যে যাই হোক ডেমোক্রেটিক প্রসেসটা কখনো কম্প্রোমাইজ হয় না, সেখানে এই ধরনের কথাবার্তা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এটা আমেরিকার সুস্থ পরিবেশের জন্য দুঃখজনক, বহির্বিশ্বে আমেরিকার যে ছবি পৌঁছায় তার জন্য দুঃখজনক, আজকের কনজারভেটিভ পার্টির জন্য দুঃখজনক। পার্টি খণ্ডিত বিখণ্ডিত হয়ে যাবার সম্ভাবনা চলে আসে এই ধরনের কথাবার্তা আসলে, কারণ এই ধরনের কথাবার্তার সমর্থক সবাই নয়। তখনই অনেকগুলি সম্ভাবনা সামনে আসতে পারে। আপনি স্পেসিফিকলি বললে সেটাতে আমরা যেতে পারি বা থ্যাংক ইউ মাসুদ ভাই। জুনায়েদ সাহেব, আপনি কি বলবেন? আমি বলছি যে ঠিকই বলেছেন, মাসুদ ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছি, কিন্তু আরেকটা জিনিস যেটি আমাদেরকে মনে রাখতে হবে যে ট্রাম্পের এই যে রেটরিক যেটা বলে যে তার যে উগ্র ভাব, এটা তার নিজস্ব বেসকে উদ্দীপ্ত করার জন্য। এবং এই আপনারা সম্ভবত সবাই জানেন যে অনেক স্টেটে আর্লি ভোটিং শুরু হয়ে গেছে। ফ্লোরিডাতে আর্লি ভোটিং শুরু হয়ে গেছে গত সোমবার থেকে, এবং এই সমস্ত কথাবার্তার জন্য হয়তোবা তার যে বেসটা আছে, দেখা যাচ্ছে যে বেসটা উদ্দীপ্ত হচ্ছে। এবং ফ্লোরিডাতে আগে যে জায়গায় হিলারি ক্লিন্টন 4 পয়েন্টে পিছিয়ে ছিলেন, আজকের হিসাবে 2 পয়েন্টে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে। কিন্তু সুস্থ এই ব্যাপারটা কিন্তু সুস্থ কোনো মানসিকতার পরিচয় নয়। এই কারণে যদি আমাদেরকে চিন্তা করতে হবে নির্বাচন পরবর্তী পর্যায়ে, মোটামুটি ভাবে সব পোলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। সুতরাং এই মুহূর্তে এরকম এ ধরনের কথাবার্তা আপনার এই নির্বাচন পরবর্তী উগ্র মনোভাব এবং উগ্র পরিস্থিতির হওয়ার সম্ভাবনা বেশি। তবে যেটা আমাদের আশা যে যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে হয়তো বা জনগণের মানে গ্রহণযোগ্যতা থাকবে না তার এই মনোভাব। আমার কাছে যতটুকু খবর আসছে যে শুনেছি যে তারা ওই রেভলিউশনের থেকেও তারা প্রস্তুতি নিচ্ছে বেশি বিভিন্ন স্টেটে লসুট, তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে লসুট করার প্রস্তুতি তারা তীব্রভাবে নিচ্ছে। রেভলিউশনটা বোধ হয় মানে জাস্ট কথার মনে হচ্ছে আমার আর কি। থ্যাংক ইউ জুনায়েদ ভাই। আরেকটা জিনিস আপনার জানতে চাই আমরা নিউ ইয়র্ক থেকে, সেটা হচ্ছে যে যেখানে বিভিন্ন সব জায়গার পুলেই ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন, সেখানে ফ্লোরিডাতে তিনি দেখা যাচ্ছে 2 পয়েন্ট, এখন পর্যন্ত 2 পয়েন্ট এগিয়ে আছেন। এইটা কিভাবে সম্ভব? সেখানে কিভাবে হচ্ছে এটা? যেটা হচ্ছে সেটা হলো, আমি বলি আপনাকে, ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্প জেতার কোনো সম্ভাবনা নাই আমি বলবো, কারণ আমি তো যেহেতু মাঠ পর্যায়ে আছি। প্রাথমিকভাবে মানে আপনারা জানেন যে আর্লি ভোটটা শুরু হয়েছে ডিসেম্বর 24 মানে অক্টোবর 24 উইচ ইজ মানডে, এবং চলবে 6 তারিখ পর্যন্ত, 6 নভেম্বর পর্যন্ত, 7টা থেকে 7টা, 7 AM to 7 PM, 7 days a week। তো প্রাথমিক পর্যায়ে প্রাথমিক দিকে এই 7 দিনে, এই যে গত 5-6 দিনে ডেমোক্রেটের থেকে রিপাবলিকানরাই বেশি ভোটের কেন্দ্রে গিয়েছে। কিন্তু গ্রাউন্ড ওয়ার্কটা ডেমোক্রেটের এত স্ট্রং যে এটার কিন্তু নাম্বারটা শো করবে পরের দিক দিয়ে। আমার ধারণা, আমার পর্যবেক্ষণ, যে যতই দিন যাবে এবং যতই আর্লি ভোটের মানে শেষ সময় আসবে, তখনই দেখা যাবে যে আসলে কিন্তু আপনার নাম্বারটা ফ্লিপ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে এই মানে যেহেতু জরিপটা প্রতিদিনই চলছে, রিপাবলিকানরা বিশেষ করে বাইবেল বেল বলে যে জায়গাগুলো আছে টেম্পা থেকে নর্থে, ও জায়গার মানুষগুলো আর্লি ভোটটা দিয়ে দিচ্ছে আর কি, যার ফলে ধরেন 100,000 ভোটের মতো ব্যবধানে এখনো ট্রাম্প এগিয়ে আছে আর্লি ভোটিং এ। কিন্তু যতই দিন যাবে ততই ডেমোক্রেটের নাম্বার গুলো পরিষ্কার হবে এবং দেখা যাবে যে হিলারি ক্লিন্টন এগিয়ে আছে, এটা আমার ধারণা। কিন্তু আপনার ফ্লোরিডাতে তো মাসুদ ভাই, ফ্লোরিডায় তো কনজারভেটিভ বেস স্ট্রং, সেখানে তো রিপাবলিকান রাই বেশি। না গতবার আমি বলি ফ্লোরিডাতে, আমি বলি একটু মাসুদ ভাই, ফ্লোরিডাতে ওই সুইং স্টেট এই কারণে যে কোনো প্রার্থী যদি প্রার্থীতা ঘোষণা করে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক, ইমিডিয়েটলি তারা কিন্তু 48% ভোটের তালিকায় চলে যায়। বাকি এই যে 2 থেকে 4% নিয়েই কিন্তু যুদ্ধটা হচ্ছে আর কি ফ্লোরিডাতে।
হ্যাঁ, এটা আসলে সুইং। তবে একটা জিনিস জুনায়েদ ভাই হয়তো কনফার্ম করতে পারবেন ব্যাপারটা, সমস্ত পেপারে যা লিখছে সেটা হচ্ছে যে এখন যদিও আজকে মেইনলি ডোনাল্ড ট্রাম্পকে 2 পয়েন্ট আগে দেখা যাচ্ছে, তা সত্ত্বেও এই কথা বললে বাড়িয়ে বলা হবে না যে ডেমোক্রেটিক পার্টি ইলেকশনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে গতবার যে পজিশনে ছিল আজকের দিন পর্যন্ত, এবারের পজিশন তার থেকে অনেক ভালো। হ্যাঁ, এগিয়ে আছে, এগিয়ে আছে ঠিক। যেমন আমি আপনাকে বলি মাসুদ ভাই, আপনি চিন্তা করে দেখেন, আপনি অবশ্যই জানেন যে 2012 সালে যেখানে বারাক ওবামা মহিলাদের যে ভোট 12% পেয়েছিলেন, এখন আজকে হিলারি ক্লিন্টন কিন্তু 20% মহিলাদের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তো ওখানেই তো আপনার দেখা যাচ্ছে যে মানে প্রায় অসম্ভব ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই গ্যাপটা মানে পূরণ করা। অ্যাবসেন্টি ব্যালট এবার ডেমোক্র্যাটরা অনেক বেশি চেয়েছে গতবারের তুলনায়। তার মানে এবার ডেমোক্র্যাটদের এনথুসিয়াজম বা ভোটে যাবার প্রবণতা গতবারের থেকে বেশি। তা সত্ত্বেও গতবার খারাপ করা, এবারের তুলনায় খারাপ করা সত্ত্বেও ওবামা নিয়েছিল গতবার। অতএব ডেমোক্র্যাটদের জন্য এখনো বা ফলাফলের জন্য এখনো কিছু বলা যাচ্ছে না। সো পলিটিক্যাল ম্যাপ তো এবার দেখা যাচ্ছে অনেক চেঞ্জ হচ্ছে। আপনার যেমন রেড স্টেট যেগুলো, এগুলো অনেকগুলো আপনার ব্লু হয়ে যাচ্ছে বিকজ অফ ট্রাম্পের সাপোর্ট কমে যাওয়ার কারণে, রাইট? সব মিলিয়ে আপনারা কি মনে করেন নির্বাচনের আগে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে, মানে ট্রাম্পের ফেভারে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো কিছু? কারণ আজকে আবার নিউজে শুনলাম যে কিছু কিছু জায়গায় পুল যেগুলো, এগুলো পুল অনেক জায়গায় আবার ক্লোজ দেখা যাচ্ছে, টাইট দেখা যাচ্ছে ক্লোজ। হ্যাঁ, পোল এভরিডে ভ্যারি করবে, কিন্তু কোনোদিনই কখনো ধরেন গত 60-65 বছরে আশা করা যায়নি যে অ্যারিজোনা উইল টার্ন টু ব্লু, মানে রেড থাকবে না আর পিওরলি, ইট উইল বি এ টস আপ। টস আপ হওয়াটাই এটা বিরাট ব্যাপার। টেক্সাস একটা টস আপ, মাত্র 3 পয়েন্ট পিছনে আছে হিলারি, হুইচ ইজ ওয়েল উইদিন দি মার্জিন অফ এরর। তো আপনার টেক্সাস ইজ চেঞ্জিং। আপনারা দেখবেন, হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট পোলিং এজেন্সি গুলো আছে, এন্ড ওয়ান অফ দা ওয়েল নোন এন্ড রেসপেক্টেড ইজ কুক রিসার্চ, তারা কিন্তু বলেই দিয়েছে যে তাদের হিসাবে কোনো মতেই ট্রাম্প আসার সম্ভাবনা নেই। এমনি ন্যাশনাল পোলে তো 7% এগিয়ে আছে, কিন্তু রিসার্চে বলছে যে আপনার 4% থেকে 5%, হুইচ ইজ এ বিগ ডিল। এক একটা পার্সেন্ট কিন্তু অনেক ভোট, আপনার সহজে জানেন। সুতরাং মানে ডোনাল্ড ট্রাম্প যদি ইস্যু ভিত্তিক কথাবার্তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতেন, তাহলে বোধহয় তার জন্য ভালো হতো। এবং সেই জায়গাতে তিনি বারবার নিজকে যুক্তরাষ্ট্রের মানে প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হারাচ্ছেন আর কি, বিশেষ করে আপনার মাইনরিটি। ওকে, লেটস টক অ্যাবাউট দি রেগুলেশন। এখন রেগুলেশন যেটা তারা বলছেন যে যদি হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হয়ে যান, তারা রেগুলেশনের ডাক দেবে। এটা কি হতে পারে আপনার, হোয়াট ইট কুড হ্যাপেন? অনেক কিছু প্রেডিকশন করাটা খুব ডিফিকাল্ট, তবে কিছু না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ট্রাম্প নিজে এরকম অনেক হুমকি দিয়েছেন। যেমন ধরেন প্রথম উনি হুমকি দিলেন নিউ ইয়র্ক টাইমসকে, যে ওই প্রথম দিনকার যে খবরটা দেওয়া হলো ওইটা যদি ছাপানো হয় বা ওটা যদি উইথড্র না করা হয়, তাহলে পরে ইজ গোইং টু সু। নিউ ইয়র্ক টাইমস বললো যে গো হেড প্লিজ, আর কোনো সু হলো না। আবার হুমকি দিল সে মহিলাদেরকে যে তোমাদেরকেও আমি সু করব। তাদের যে লয়ার সে আবার ওয়েলকাম করলো যে ঠিক আছে সু করো, সেখানেও সু করলো না। সো হি হ্যাজ এ কাইন্ড অফ স্কেয়ার ট্যাকটিক। এই ট্যাকটিকটা ও সে সবসময়ই করে আসছে প্রথম থেকেই, এবং কিছু কিছু জায়গায় কাজ করেছে, যার জন্য সেটাই সে করে যায়। এবং তার বেজও তার সঙ্গে কথা বলতে বলতে একটা পর্যায়ে চলে আসছে যে দে অলসো ফিল লাইক টকিং টু দেম। ইলেকশনের পরের দিন আমার মনে হয় না যে দুই একটা স্পোরাডিক ঘটনা ঘটলেও ঘটতে পারে। যেমন ধরেন ক্যানসাসে সেদিন, ক্যানসাসে না কেন্টাকিতে সেদিন 2 জন অ্যারেস্ট হয়েছে। 2 পিপল ওয়ার অ্যারেস্টেড, কারণ তারা প্ল্যান করছিল ওখানকার সোমালিয়ান যে মুসলমানরা যেখানে থেকে কলোনি করে সেখানে বম্বিং করবে। দ্যাটস হোয়াট দে ওয়ার প্ল্যানিং। এটা বোধহয় ক্যানসাসে। হ্যাঁ, ক্যানসাসে। না, আমি বলি মাসুদ ভাই, আমার মনে হয় যেটা ট্রাম্প করবে, এটা ট্রাম্পকে তো আমরা সবাই মোটামুটি ভাবে জানি এবং চিনি, আমরা যারা ওকে অনুসরণ করে বিভিন্ন ভাবে তারা তো জানি। আর বিশেষ করে ট্রাম্প তো পাম বিচে ওর সেই যে বিরাট অনেক প্রপার্টি আছে, সে করবে আমার মতে যে
ও নিজেই পিছিয়ে আছে। মানে ট্রাম্প নিজেই বলবে যে আমি কোনো রেভলিউশনে বিশ্বাস করি না, যদি হেরে যায় আর কি, আমি কোনো রেভলিউশন বিশ্বাস করি না। এবং খন্ড খন্ড তো ঘটনা ঘটবে এদেশে তো। আপনার যে রেসিজম তো আছে এখনো, আর যারা আমরা সব সময় আমাদের এই সাম্প্রদায়িক মনোভাব তো মানুষ থাকবেই। সুতরাং আমার মনে হয় যেটা হিলারি স্ট্র্যাটেজি সেটা হলো যে যতটুকু সম্ভব ল্যান্ডস্লাইডে জেতা, এবং জিতলে সে জায়গায় মানে একটা বড় কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে। এবং আমার মনে হয় যে রেভলিউশনের যে চিন্তা ভাবনা আর অন্য পক্ষ করছে কিংবা তার উগ্র সমর্থকরা করছে সেটা ফলপ্রসূ হবে না। এবং আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প নিজেই এসে, কার সাথে ব্যবসায়ী, বেসিক্যালি তো ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তার লাভ লোকসানের ব্যাপার চিন্তা ভাবনা করে নিয়ে ওই এসে বলবে যে তোমরা শান্ত হও। আচ্ছা, নিউট গিংরিচ যেটা বলেছেন, আমরা মনে করলাম যে হিলারি ক্লিনটন উইন করছেন, কিন্তু আমাদের তো অপোজিট সাইডের কিছু কথা আলোচনা করা দরকার। সেটা হচ্ছে নিউট গিংরিচ বলেছেন যে যুক্তরাষ্ট্রের পলিটিক্সে সবচেয়ে একটা বড় করাপ্ট লোককে একটা মেজর পার্টি নমিনেশন দিয়েছে। এবং উনি বলেছেন, বা আরও যে জায়গা থেকে অভিযোগগুলো যেটা আসছে, যে হিলারি ক্লিনটন ইজ এ করাপ্ট পারসন, ক্লিনটন ফাউন্ডেশন, হিলারি ক্লিনটনের পার্সোনাল যে মানে ইন্টারেস্ট গ্রুপ and lobbyist. She is representing the interest group, lobbyist and ফাউন্ডেশনের নামে যারা বিভিন্নভাবে চাঁদা দিচ্ছে এদের প্রতিভূ হিসাবে তিনি কাজ করবেন, এবং তিনি যে সাধারণ মানুষের পক্ষে কোন সময় কাজ করেন। এই ব্যারিকেড ভাঙা সম্ভব না। এই যে বিলিয়ন্স অফ ডলার they are giving her and she is taking the money by the name of different organization or different level, এটা ডিসঅনেস্টি। এই বিষয়ে আমরা কি বলতে পারি? আমি প্রথমে হিলারি ক্লিনটন নিয়ে একটু বলি, নিউট গিংরিচ নিয়ে আর একটু পরে বলছি। ওকে, সো আমরা এক কাজ করি, আমরা একটা কমার্শিয়াল ছোট্ট একটা ব্রেক নিই, ব্রেকের পরে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসবো আবার। I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accidents, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবৎ অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। আপনি কি নিউ ইয়র্কে মেডিকেল ক্যারিয়ার করতে চান? তাহলে আজই নিউ ইয়র্ক স্টেট এডুকেশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ ইয়র্ক মেডিকেল ট্রেনিং সেন্টারে চলে আসুন। এখানে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে: নার্স অ্যাসিস্ট্যান্ট, ইকেজি টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার টেকনিশিয়ান, ফার্মেসি টেকনিশিয়ান, মেডিকেল বিলিং, মেডিকেল অফিস অ্যাডমিনিস্ট্রেশন, সিপিআর, ডায়ালাইসিস টেকনিশিয়ান। এখানে মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করা হয়ে থাকে। আমরা সপ্তাহে 7 দিনই খোলা। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। দর্শক, আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিসিশন 2016 প্রোগ্রামে, যেখানে আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের এই 8 তারিখের নির্বাচন নিয়ে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে। এবং আমাদের আলোচনার বিষয় ছিল যে হিলারি ক্লিনটন, যিনি যাকে মনে করা হচ্ছে যে করাপ্ট, যে উনি সাধারণ মানুষের জন্য যে কাজ করার যে প্রতিশ্রুতি, এটা একটা পলিটিক্যাল কথা, কিন্তু উনি পারবেন না বিকজ অফ দ্য ইন্টারেস্ট গ্রুপ। এবং তারা যে মানি ইনভেস্ট করেছে, তারা চাইবে যে এই মানিটাকে কীভাবে ওনার প্রেসিডেন্সির সময় বের করে নিয়ে আসা যায়। প্রথমেই দেখা যাক, আমি হিলারি ক্লিনটন সম্পর্কে বলতে গেলে দুইটা সাইডই বলবো, যেগুলো আমার জানা আছে বা বেশিরভাগ মানুষেরই জানা আছে। সেটা হলো যে ওনার চাইতে স্ট্রং রিজিউমে নিয়ে এখন পর্যন্ত আমেরিকায় রিসেন্ট হিস্ট্রিতে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী আসে নাই। এমনকি ওনার হাজব্যান্ডও না, এমনকি বারাক ওবামাও না। এটা বারাক ওবামার নিজের কথা, হি হিমসেলফ সেড। কেন?
দেখেন ইয়েল থেকে পাশ করেছে, শি কেম ফ্রম অ্যান আইভি লিগ। ইয়েল থেকে পাশ করে প্রথম যে লয়ার হিসেবে যখন সে যায়, তখনই সে ফাইট করতো ইন ফেভার অফ চিলড্রেন, ইন ফেভার অফ উইডোজ, মেয়েদের ব্যাপারে সে খুব অগ্রগামী ছিল সবসময় সে এগুলোতে ফাইট করে যেত। তারপরে সে পলিটিক্সে এসে তার হাজব্যান্ডের কে বিভিন্নভাবে সহায়তা করেছে। শি ওয়াজ ফার্স্ট লেডি ইন আরকানসা। তারপরে হ্যাঁ, এবং আপনাকে বলি যে মাসুদ ভাই, এই যে আমরা হেলথ কেয়ারটা এখন উপভোগ করছি, মানে যারা ওবামা কেয়ারের কথা, শি স্টার্টেড দ্য আসছে এটাতে, হ্যাঁ। তারপরে শি কেম টু ন্যাশনাল ফিগার হিসাবে আসলো অ্যাজ দ্য ফার্স্ট লেডি হিসাবে সে বসেছিল না। তার ওই আজকের যেটা ওবামা কেয়ার একসময় হিলারি কেয়ার বলা হতো, শি স্টার্টেড দ্যাট হেলথ কেয়ার, যেটার এটা পাশ হয় নাই না, আলটিমেটলি একটা জায়গায় গিয়ে যায় নাই, বাট সে সবাইকে নিয়ে ভাবে এটা তার আগে থেকেই ছিল। তারপরে ধরেন তার নেক্সট রেজিউমি, শি ওয়ার্কড অ্যাজ এ সেনেটর। একটা সেনেটর হিসেবে নিউ ইয়র্কের জন্য যা যা করার তা সে করেছে। আপনারা নিশ্চয়ই তাকে মাস্ক পরে 9/11-এর ওখানে দেখেছেন। সো শি ওয়ার্কড হার ওয়ে আউট। তারপরে তার কোনোটাই এমনি পায়নি, সে সবগুলো তাকে কাজ করে নিতে হয়েছে। তারপরে ধরেন আরেকটা জিনিস আমি বলি, এই যে আপনি 9/11-এর কথা বললেন মাসুদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন এবং শ্রোতারা দর্শকরাও জানবে যে নিউ ইয়র্কে যে 9/11 যে ফান্ডটা জর্জ বুশ থেকে দাবি কিন্তু করেছেন এই হিলারি ক্লিনটন, তিনি কিন্তু চেয়েছিলেন ফান্ডটা দেওয়া হোক, এবং প্রেসিডেন্ট বুশ ওটা অনুমোদন করেছেন এক্সাক্ট অ্যামাউন্ট, রাইট, কোনো সমস্যা ছাড়া, যেটা হিলারি ক্লিনটন বিভিন্ন সময় বলে থাকে। তারপরে ধরেন সে বিকেম দি সেক্রেটারি অফ স্টেট। এই হিসাবে সে 112টা দেশে যাওয়া আশা করে। ক্যান ইউ ইমাজিন 112টা দেশে যে ঘুরে আসে এবং সবার সঙ্গে কথাবার্তা বলা, এমনকি না উইথ দিস আপনি যেটা বলছেন, আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যে দিস ইজ হার রেজিউমি। এখন এর মধ্যে কিছু কোশ্চেনেবল ব্যাপার চলে এসেছে। যেমন ওয়াল স্ট্রিটের, দ্যাটস রাইট ওয়াল স্ট্রিটের লেকচারগুলো দিয়ে শি হ্যাজ আর্নড এ লট অফ মানি, ডেফিনেটলি ওয়াল স্ট্রিট হ্যাজ পেইড হার এ লট অফ মানি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে ওয়াল স্ট্রিটের এগেনস্টে যখন তাকে পদক্ষেপ নেওয়ার ব্যাপার চলে এসেছিল, তখন কিন্তু সে দ্বিধাগ্রস্ত হয়নি, একবার অ্যাটলিস্ট আমরা দেখেছি। এবং বার্নি স্যান্ডার্স নিজে বলেছেন, বারবার বলেছেন যে ওয়াল স্ট্রিট মানে ইন্টারেস্ট গ্রুপ, হ্যাঁ, না ইন্টারেস্ট গ্রুপ যদি পয়সা দেয় তারা তো ওটা উঠাতে চাবে, বাট হিলারি বার্নি স্যান্ডার্সের অ্যাডভাইসগুলো নিতে হবে তাকে আস্তে আস্তে। যেমন ধরেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন মাসুদ ভাই, এই এলিগেশনটার জন্যই কিন্তু হিলারি ক্লিনটন তার এইবারের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ওয়াল স্ট্রিটের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একটা দৃঢ় সংকল্প এবং দৃঢ় পদক্ষেপ নেবেন বলে কিন্তু তিনি ভোটার থেকে বলছেন যে তোমরা যদি মনে করে থাকো যে আমাকে একটু মানে ওরা $250,000 দিয়ে কিনে নিয়েছে, এটা হবে না। আমি আমার ম্যানিফেস্টোতে ঢুকাচ্ছি যে আই এম গোইং টু ওয়াচ ওয়াল স্ট্রিট লাইক আ হক। আমি একটা মানে একটা বিভাগই করে দিব যাতে ওখানে অনিয়ম না হয়, যাতে আমরা আবার সেই 2008-এর অবস্থায় যেতে না হয়। তো আমার মনে হয় যে একজন মানুষ যখন 30-40 বছর ধরে পাবলিক জীবনে মানে সার্ভিস করে থাকে, তার বিরুদ্ধে তো আসবেই, কিন্তু দেখতে হবে যে তার পদক্ষেপগুলো জনহিতকর কিনা, জন কল্যাণের জন্য কিনা। এই যে ফাউন্ডেশন নিয়ে কথা বলছে, ক্লিনটন ফাউন্ডেশন, আপনার একটা ফাউন্ডেশন দেখান পৃথিবীতে যে ফাউন্ডেশন এতগুলো মানুষ, প্রায় 1,20,00,000 মানুষকে দুস্থ সেবা দিয়ে যাচ্ছে। তারপরে যেহেতু কমপ্লেনগুলো আসছে, সেহেতু তার উচিত হবে, আমি মনে করি তার উচিত হবে যেটা বার্নি স্যান্ডার্স বলেছে, যে এর থেকে ডিসোসিয়েট করা, ওটা থাকুক, বাট সে বা তার হাজব্যান্ড এর সঙ্গে সংযুক্ত থাকবে না যতদিন। What about নিউট গিংরিচ, এক্স স্পিকার? উনি গত পরশু টেলিভিশন ফক্সের সাথে যে কথা বলে, আপনি দেখেছেন মেগান ক্যালির সাথে। নিউট গিংরিচের এই হিপোক্রেসিগুলো না, যেটা বলেছে যে 600,000 or 200,000 এই যে ব্রাজিলের যে ওয়াল ওপেন করে দেওয়া, 6 লক্ষ লোককে এখানে নিয়ে আসা, যে এত করাপ্ট যে লোক, সেই লোকের ব্যাপারে টেলিভিশনে মিডিয়াগুলো কথা বলছে না, বলছে 45 মিনিটস। আর ডোনাল্ড ট্রাম্পের সেক্স নিয়ে কথা বলছে প্রায় about 3 hours। সো এই যে বিষয়গুলো আসছে, যে হিলারি ক্লিনটনের অর্থের যে ব্যাপারটা, ইমেইলের যে ব্যাপারটা, এগুলো কি মনে হয় না যে
it is hurting the It is definitely, it is definitely the aspect and অন্তত সংশয় তো তৈরি করছে, Right. প্রশ্নবিদ্ধ করছে। হিলারি ক্লিনটনের প্রাপ্তির সর্বোচ্চ প্রাপ্তি যদি এটা হয়, আমার ধারণা তার পুরানো যে চালচলনগুলো ছিল তাতে এই ইনফ্লুয়েন্স থেকে হয়তো সে, এটা আমার আশা এবং ধারণা, সে বেরিয়ে আসতে পারবে। এবং না, তার সঙ্গে হিলারি ক্লিনটনের দুর্বলতা আসলে ওখানেই, সেখানে ওই যে বিশ্বাসযোগ্যতার ব্যাপারে যে একটা বিরাট একটা ব্যবধান বা গ্যাপ বা দুর্বলতাই বলবো, ওই জায়গাটা আছে, এই সমস্ত কারণেই আছে। কিন্তু মানে আমাদেরকে আমি দর্শকদেরকেও বলবো যে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের জন্য, আমাদের এই জাতির জন্য, আমরা তো এখন আমেরিকাতে আমেরিকান সিটিজেন, আমেরিকান নাই, আমাদের এই জাতির জন্য কে উপযুক্ত, কে রেডি? তো আপনি মাসুদা বলেন না যে আপনার এই যে সেই প্রশ্নে তো সময়ই লাগে না। তাহের ভাই শুধুমাত্র হিলারিকে নিয়ে ইয়ে করতে চাচ্ছিলেন মনে হয়, মানে না, আমি চাচ্ছি just to understand that জাস্ট বিকজ আমাদের তো কাজ না যে একটা বিশেষ কোনো না। দল বা গোষ্ঠীকে বা কোনো ব্যক্তিকে শুধু ইয়ে করা। আমরা আলোচনা করছি এই মুদ্রার এপিটবির দুই পিঠি। তো হিলারির তো অনেক কোয়ালিটি আছে, বাট ওনারকে নিয়ে যে বিষয়গুলো সমালোচনা হচ্ছে সেই বিষয়গুলো আমি মনে করি আপনারা যারা আলোচনায় আছেন তাদের আলোচনা করলে ভালো। তাই আমাদের ভিউয়ার যারা আছে, তার সঙ্গে যারা তাদের এখন জন্য। আছে, তার সাথে যারা ডেইলি ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, যেমন ধরেন এলিজাবেথ ওয়ারেন বোস্টন, অথবা ধরেন সিনেটর, হ্যাঁ, অথবা ধরেন সিনেটর বার্নি স্যান্ডার্স, এনারা তো তার কাছের মানুষ এবং এনাদের সাথে কাজ করতে হবে যদি সে জয়লাভ করে। এবং এনারা তার সাথে এত কাছে চলে এসছে যে বিভিন্ন জায়গায় তার পক্ষে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে। তো এদের ইনফ্লুয়েন্স বা এদের সঙ্গে থাকলে পরে আমার ধারণা শুধু এদের ইনফ্লুয়েন্সের কারণে না, উনি নিজেও ওনার প্রাপ্তির কারণে হয়তো she will take the correct decision. মাসুদ ভাই হয়তো না আপনি চিন্তা করে দেখেন যে আমরা যে ডেলিগেট হয়ে গিয়েছিলাম যে ফিলাডেলফিয়াতে, সেখানে কিন্তু দুটো মেজর কনসার্ন যেটা বার্নি স্যান্ডার্সের ছিল, একটি হলো যে আপনাদের এই যে আমাদের ছাত্র সমাজের জন্য যে ফ্রি এডুকেশন, আরেকটা হলো যে এই যে আমাদের ডেমোক্রেটিক পার্টিতে যে ডেলিগেট সিস্টেমটা আছে, সুপার ডেলিগেট চেঞ্জ করা, এই দুটো ব্যাপারে কিন্তু উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন যে ঠিক আছে, আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে মানে আমাদের পার্টি প্রধান হিসাবে আমি এই দুটো ব্যাপারকে সংস্করণ করব। তো সেখানে করছেন, যেটা আমার কনসার্ন হিলারির ব্যাপারে, সেক্রেটারি হিলারির ব্যাপারে, সেটা হলো যে আমাদের এই পররাষ্ট্র নীতিটা আরো একটু সংযত এবং আরো একটু পর্যবেক্ষণমূলক করতে হবে। কারণ আমরা যদি খেয়াল করে দেখি যে গত প্রায় 2 টার্মই বলা যায় যে ওবামার কিন্তু এই ব্যর্থতার একটা দিক কিন্তু আমাদের এই যে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান না করা এবং এই যে মধ্যপ্রাচ্যে সিরিয়া, ইরাক, এই জিনিসটা আমার মনে একটা দুর্বলতা হয়ে গেছে, যেটা হিলারি ক্লিনটনকে আপনার অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, আমাদের আর সময় আছে 1 মিনিট মাত্র। আপনাকে 30 সেকেন্ডে জিজ্ঞেস করবো একটা প্রশ্ন, যে হিলারি যদি প্রেসিডেন্ট হন তাহলে বিল ক্লিনটনের ভূমিকা কি হবে? 30 সেকেন্ড, এবং জুনায়েদ ভাই 30 সেকেন্ডে বলুন। বিল ক্লিনটন তার নিজের আলোতে নিজেই ভাষ্যর, উনি ওইরকম কোনো ফার্স্ট ডুড বলে এরা বা ফার্স্ট ম্যান ওরকম হবে না। হি উইল বি অ্যাক্টিং, তার যে ফিলান্থ্রপিক কাজগুলো যে করে যাচ্ছে আরও সে এনকারেজড হয়ে হয়তো আরও বেশি করতে পারবে। ওয়াইফ প্রেসিডেন্ট থাকলে পরে ইটস এ রেকর্ড, সারা জীবনের জন্য ইতিহাসে চলে গেল এই পুরো পরিবারটা। আমেরিকার প্রথম মহিলা এবং সেটা তারই ওয়াইফ। এবং she was the he'll have more encouragement, he'll work more. Thank you আমার so মনে much. হয়। জুনায়েদ ভাই 30 সেকেন্ড। আমি মনে করছি যে কেউ যদি মনে করে থাকেন যে বিল ক্লিনটনের উপদেশ নিয়ে হিলারি ক্লিনটন চলবে, আমার মনে হয় সেটা হবে। থ্যাংক ইউ আপনাদের দুজনকে। জুনায়েদ ভাই, আপনি ফ্লোরিডা থেকে অংশ নিলেন এবং আগামীতে আবার অংশ নেবেন, এবং ডক্টর মাসুদুর রহমান, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এবং আপনাদের যে কোনো কিছু জানার থাকে তাহলে www.timetvusa.com লগ ইন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আবার ফেসবুকও আছে, টাইম টেলিভিশনের ফেসবুকে গিয়েও আপনারা যে কোনো জানতে চাইলে জানতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।